নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা ভূতের গল্প পাঠ করে শোনাবো। গল্পটার নাম নয়নতারা, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। আসুন তাহলে শুরু করা যাক। রাস্তাটা নির্জন, দুধারে উঁচু উঁচু ইউক্যালিপটাসের সারি। এই রাস্তাটা ধরে যেতে আসতে বিকেল সন্ধ্যের মাঝামাঝি নাগাদ মেয়েটার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। চোখ দুটো ভাসা ভাসা, লম্বাটে মুখ, ছিপছিপে গড়ন, সিঁথিটা মাথার মাঝামাঝি না, কপালের এক প্রান্ত থেকে অন্য দিকে টেনে ক্লিপ করে আঁচড়ানোর কায়দাটা অদ্ভুত। যে কদিনই দেখা হয়েছে দেখেছি পরনে লং স্কার্ট, ফুল হাতা, বড় কলার সাহেবি আমলের টপের মতো, বুকের উপর দুহাত দিয়ে ধরা বেশ কিছু মোটা বই। নিজে লেখালেখি করা সুবাদে যেহেতু বইয়ের বিষয়ে নেশারু লোক, অফিস থেকে ফেরার সময় সেদিন তে মাথাটার মুখে দেখা হলে আমি কৌতূহল চাপতে না পেরে এক্সকিউজ মি বলে ডেকে বসেছিলাম। নমস্কার, আমার নাম অনিলাভ মিত্র। আপনাকে যে কদিনই দেখেছি অনেকগুলো বই হাতে, ছোটবেলা থেকেই বইয়ের পোকা। তাছাড়া লেখালেখির বদঅভ্যেস আছে, তাই নিজে থেকেই পরিচয় করতে এগিয়ে এলাম। মাথাটা সামান্য বেঁকিয়ে মেয়েটি তাকায়। ভালো করেছেন, কিন্তু লেখালেখিকে বদঅভ্যেস বলছেন কেন? এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? আমারও বই অন্ত জীবন বলা যায়। সোসাইটি লাইব্রেরিতে গিয়েছিলাম, যে বইগুলো এনেছিলাম সেগুলো জমা দিয়ে এগুলো নিয়ে ফিরছি। হাতের সবগুলোই ইংরেজি বই, ধূসর রঙের কাপড় বা চামড়ার কভার বাঁধাই, সবই পুরনো আমলের। জিজ্ঞেস করলাম, আপনাদের এই সোসাইটি লাইব্রেরিতে বহু পুরনো দিনের বইপত্রের সংগ্রহ আছে মনে হচ্ছে। এটা কোথায়? প্রোটেস্ট্যান্ট চার্চের পিছনের গলিতে, সিএমএস সেন্ট জন হাই স্কুলের পিছনে। তাই নাকি? ওই গলি দিয়েই তো আমি অফিস যাই, কোনো লাইব্রেরি তো আমার চোখে পড়েনি। উত্তর দেয় না মেয়েটি। ওর হাতে ধরা একেবারে উপরের বইটি ব্রিটিশ লেখিকা অ্যান ব্রন্টির। জানতে চাই, আপনার হাতের বইগুলো বেশিরভাগই মনে হচ্ছে ইংরেজি উপন্যাস। আপনি কি রিসার্চ স্কলার? না, লেখিকাই বলা ভালো। লিখতে গেলে তো প্রচুর পড়তেই হয়, তাই পড়ি। ইদানিং 18th আর 19th সেঞ্চুরির যত গথিক নভেল এখানকার লাইব্রেরিগুলোতে আছে সব শেষ করছি একে একে। বিদেশি উপন্যাসের অত খোঁজ রাখি না, তবে বাংলায় সেরকম লেখা হয়েছে কি? অবশ্যই হয়েছে, তবে বাংলায় সেরকম ভালো গথিক উপন্যাস সেভাবে লেখা হয়নি। তাই আমি ভাবছি নিজে একটা চেষ্টা করব। ভেরি ইন্টারেস্টিং। লিখতে শুরু করে দিয়েছেন না লিখবেন ভাবছেন? শুরু করে দিয়েছি, তবে প্লটটাই তো সব না সাহিত্যে, লেখাটাই তো আসল কাজ। সে তো বটেই, একটা ঠিকঠাক উপন্যাস লেখা কি আর মুখের কথা? মেয়েটার সঙ্গে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি আমি। প্রশ্ন করি, তা আপনার উপন্যাসের বিষয় কি? একটু জানতে পারি কি? আপনিও যখন লেখেন তখন অবশ্যই পারেন। কাল বিকেলে কি ফাঁকা আছেন? হ্যাঁ, অফিস ছুটির পর থেকে আছি। তাহলে ঠিক বিকেল 5:30টায় আজকে যে জায়গাটায় দেখা হলো ওখানে চলে আসুন। এই যেখানে এসে পৌঁছেছি আর একটু এগোলেই খুব শান্ত একটা বসার জায়গা আছে, ওখানে বসে আমরা কথা বলতে পারি। খুব ভালো। আগামীকাল আমি ঠিক 5:30টার আগেই চলে আসব। আপনার কিছুটা দেরি হলেও অসুবিধে নেই, অপেক্ষা করব এইখানে। আশা করি আপনাকে অপেক্ষা করতে হবে না। মেয়েটি স্মিত হাসে। কথা আর সময় মেয়েটির কাছে দুয়েরই দাম আছে বলতে হবে। পরদিন 5:30টার মিনিট কয়েক আগে পৌঁছেই মেয়েটিকে পাওয়া গেল একই জায়গায়, আগের দিনের মতোই মাথা নিচু করে আপন মনে হেঁটে চলেছে। আমি পাশে আসতেই আমাকে বলল ওকে অনুসরণ করতে। তারপর কিছুটা এগিয়ে শর্টকাট রাস্তা ধরে আমরা এসে পৌঁছলাম উঁচু পাঁচিলে ঘেরা একটা সংরক্ষিত এলাকার মধ্যে। লোকালয়ের অদূরেই এমন সব ছায়াময় গাছ দিয়ে ঘেরা এমন একটা জায়গা যে থাকতে পারে আমার ধারণা ছিল না। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর খ্রিস্টান সমাধি দেখে বুঝতে বাকি রইল না এটা একটা গোরস্থান। মেয়েটি বলল, চলুন। এখানে আমার বোনের সমাধি আছে, ওকে নিয়েই আমার উপন্যাসটা লিখতে চাইছি, তাই আপনাকে এখানেই আসতে বললাম। এটা তো আমার কাছে অসাধারণ একটা সুযোগ।
এইরকম একটা পটভূমিতে বসে আপনার উপন্যাসের প্লট শোনার, বিশেষ করে যাকে নিয়ে লিখতে চাইছেন তার সমাধিও যখন এখানেই। হ্যাঁ, আমরা ছিলাম যমজ দুই বোন। ওর নাম ছিল নয়নতারা আর আমি অপরাজিতা। চলুন আগে ওর সমাধিটা দেখিয়ে নিয়ে আসি, তারপর ওকে নিয়ে আমার গল্পটা বলতে সুবিধে হবে। গভীর নিস্তব্ধতা, চারপাশে জনপ্রাণী বলতেও কিছু নেই। হালকা হাওয়ায় শুকনো পাতা ঝরে পড়ছে পায়ের নিচে, সেই সব পাতা ভাঙার শব্দের সঙ্গে আমরা এগিয়ে চলছি সমাধিক্ষেত্রটার ডান ধারের কোণটার দিকে। এরই মধ্যে বেশ কয়েকটা এমন সমাধি পেরিয়ে এলাম যেগুলোর গায়ে তারিখ 1813, 21, 27, 30। অবাক হয়ে বলি, এত প্রাচীন সব সমাধি! এ শহরে একসময় প্রচুর ইংরেজ নাগরিক, সৈন্য সবাই থাকতেন, জানেন তো। এদিকটার বেশিরভাগ সমাধি 19 শতকের প্রথম দিকে যুদ্ধে রোগভোগে যারা মারা গিয়েছিলেন তাদের। তাই তো দেখছি, কর্মসূত্রে এখানে এত বছর থেকেও কিছুই জানতাম না। দেখতে দেখতে আমরা পৌঁছলাম এক বহু পুরনো, বিবর্ণ, ধুলো আর মাকড়সার জালে ঘেরা একটা অপেক্ষাকৃত ছোট সমাধির সামনে। পাথরে খোদাই করা সমাধি ফলকটার উপর পুরু ধুলোর আস্তরণ। পড়ার জন্য নিচু হয়ে বসি, লেখা পড়েই আঁতকে উঠি। কিন্তু এখানে নয়নতারার জন্ম তো লেখা রয়েছে 1862, আর মৃত্যু তার 13 বছর পর। হ্যাঁ, ঠিকই তো লেখা রয়েছে। ও আর আমি পিঠোপিঠি বোন, জন্মেছিলাম রবিবাবুর জন্মের 1 বছর পরে। নয়নতারার কাব্য প্রতিভা ছিল অসাধারণ। মাত্র 13 বছরের জীবনেই যে ধরনের লেখালেখি শুরু করেছিল তা বিস্ময়কর। ও দীর্ঘজীবী হলে রবিবাবুর চেয়ে কোনো অংশে কম যেত না, এটা আমার বিশ্বাস। শিউরে উঠি আমি। এসব কি উল্টোপাল্টা বলছেন? রসিকতা করছেন নাকি? একেবারেই নয়। স্থির চোখে তাকিয়ে আছে মেয়েটি। তবে আপনার অবাক হওয়াটাই স্বাভাবিক। নয়নতারা আর আমি যদি যমজ হই, তাহলে তো আজ আমার এখানে থাকার কথা নয়, এটাই ভাবছেন নিশ্চয়ই। কিন্তু এ কী করে সম্ভব? অসম্ভব কেন? অবশ্য আমার সমাধিটা আছে কলকাতার পার্ক স্ট্রিট গোরস্থানে, কিন্তু সমাধি ফলকটা যেহেতু চুরি হয়ে গেছে, তাই কোনো পাথুরে প্রমাণ আর পাবেন না। তবে এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু অবাস্তব না। মানে, কি বলতে চাইছেন? আপনার কি মনে হয় মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ইচ্ছেগুলোও মরে যায়? যেমন আমার নয়নতারাকে নিয়ে উপন্যাস লেখার ইচ্ছেটা কোনো দিনও মরেনি, লেখা শেষ না হলে মরবেও না। কিন্তু কি করে লিখবেন? আপনি যদি নাই থাকেন, লেখাটি কি করে হবে? কেন? আমার হয়ে আপনি লিখবেন। আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খ যা যা বলবো লিখে যাবেন, আর সেই লেখার মধ্যে দিয়ে নয়নতারা বেঁচে থাকবে। আমার গলা শুকিয়ে কাঠ, শব্দ বেরোচ্ছে না কিছুতেই। মাত্র 2.5 হাত দূরে দাঁড়িয়ে ছায়ামূর্তি বলছে, আপনি একজন লেখক বলেই জানি আপনি পারবেন। অনুগ্রহ করে নয়নতারাকে মরতে দেবেন না। অচেনা জ্বরে ওইভাবে আচমকা চলে না গেলে ওর প্রচুর সম্ভাবনা ছিল, ওর কথা সবার জানা উচিত। মেয়েটির স্বরে এবার কাতর মিনতি। ভয় পাবেন না, যা করার আমিই করব। আজকের মতো আগামীকালও একই জায়গায় আমি আপনার জন্য অপেক্ষা করব। একসঙ্গে হাঁটতে হাঁটতে এসে বসবো এখানে, তারপর যা যা বলবো আপনি শুধু লিখে যাবেন। এইভাবে মাস দুয়েক বসলেই লেখা হয়ে যাবে আপনার উপন্যাস। বলতে বলতে হাওয়া উঠল, শুকনো পাতার ঘূর্ণি তৈরি হলো। ধুলোর ঝাপটা মুখে এসে লাগতেই চোখের পাতা বন্ধ করে নিলাম। কয়েক মুহূর্ত বাদে কোনো রকমে চোখ খুলে দেখি সামনে কেউ নেই। আমার ঘাড়ে পিছনে ভারী নিঃশ্বাস পড়ছে কার যেন। আমি আপনার ঠিক পেছনেই অনিলাভবাবু। আর হ্যাঁ, উপন্যাসটার নাম রাখতে হবে কিন্তু নয়নতারা। আমি জানি আপনি আপনার যোগ্যতার প্রতি অন্যায় করবেন না, তাই কাল থেকে আপনাকে এখানে আসতেই হবে। নয়নতারাকে আমাকে বাঁচিয়ে রাখতেই হবে, আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। কি, রাখবেন তো? রাখবো, নিশ্চিত রাখবো, রাখতেই হবে। ঠিক আছে, যান, আজকের মতো বাড়ি যান, কাল দেখা হচ্ছে তাহলে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো থরথরিয়ে ওঠে সর্বাঙ্গ। বুকের ভেতর থেকে ধাক্কা মেরে কে যেন বাইরে বের করে আমার গলার স্বর।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে। কাল দেখা হচ্ছে ঠিক ওই সময়ে। এলোমেলো হাওয়াটা মনে হচ্ছে ঝড় হয়ে আছড়ে পড়বে কিছুক্ষণের মধ্যেই। সমাধিক্ষেত্রের দরজাটা আর বেশি দূরে না। প্রাণপণ জোরে হাঁটতে লেগেছি আমি। হাঁটা না বলে একে দৌড়ানো বলাই ভালো। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।